পৃথিবীতে যে কয়েকটি সুখী দেশ রয়েছে তার মধ্যে নরওয়ে একটি। নরওয়ে সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার সাথে সীমান্ত ভাগ করে নেয়। বিশ্বের পঞ্চম সবচেয়ে ধনী দেশ এটি। এটি এতটাই ধনী যে এর 25% জনসংখ্যা মিলিনিয়ার। এই দেশেই রয়েছে বিশ্বের সপ্তম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশ্বের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য গণতন্ত্র। যে কোনো দেশের সুখের সূচক মাপার জন্য যেগুলো প্রয়োজন, নরওয়ে সেইগুলোতে শীর্ষে রয়েছে। কিন্তু নরওয়ে শুরু থেকে এরকম ছিল না। 18 শতকের শেষের দিকে বিখ্যাত অর্থনীতিবিদ থমাস ম্যালথাস বলেছিলেন, এটি একটি পাহাড়ি দেশ যেখানে কৃষি কাজ করে জীবনযাপন করা সম্ভব না, যেখানে ভ্রমণ বা পর্যটন ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব না। শহরগুলোর অবস্থান বিচ্ছিন্ন জায়গায়, জনসংখ্যার শিক্ষার হার খুবই কম ছিল। এদেশে 6 মাস শীত থাকে, যার কারণে কৃষিকাজ অত্যন্ত কঠিন ছিল। মানুষ খুব কষ্ট করে 2 বেলার খাবার জোগাড় করত। থমাস নরওয়ে ছাড়ার কয়েক বছর পর নরওয়ের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। দেশটির অর্থনীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং শুরু হয় ত্রিমুখী দুর্ভিক্ষ। তবে আজকের নরওয়ে এত বড় পরিবর্তন কি করে আনলো? কিভাবে নরওয়ে এত উন্নত এবং ধনী দেশ হয়ে উঠল? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই। এইগুলো হলো সেই সব দেশ যাদের কাছে বিশ্বের 85% তেলের রিজার্ভ রয়েছে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, আরব আমিরাত, লিবিয়া, রাশিয়া এবং ভেনেজুয়েলা। কিন্তু তাদের সম্মিলিত জিডিপির সম্পূর্ণ বিশ্বের জিডিপির মাত্র 8%। এবং এদের মধ্যে কোনো দেশেই বিশ্বের শীর্ষ 10 ধনী দেশের তালিকায় আসে না। অন্যদিকে নরওয়ে বিশ্বের 13তম বৃহৎ তেল উৎপাদক দেশ, কিন্তু জীবনযাত্রার মানের দিক থেকে এটি বিশ্বের 4র্থ সেরা দেশ। তাহলে এই দেশগুলো এত তেল উৎপাদন করার পরেও নরওয়ের জীবনযাত্রার মানের কাছাকাছি কেন পৌঁছাতে পারে না? এর কারণ হলো একটি ঘটনা যা অর্থনীতিতে ওয়েল কার্স বলে উল্লেখ করা হয়। ওয়েল কার্স হলো এমন একটি বিষয় যেখানে কোনো একটি দেশ তেল বা প্রাকৃতিক সম্পদের ধনী হয়েও সে দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। দেশটি কেবল তেল বা গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। ফলে অন্যান্য খাত যেমন কৃষি, শিল্প ও প্রযুক্তি খাতে উন্নয়ন থেমে যায়। স্থানীয় কোম্পানিগুলো বন্ধ হতে শুরু করে, দেশটিতে বেকারত্ব বাড়তে থাকে, টাকা কেবল নির্দিষ্ট মানুষের হাতে চলে যায় এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়ে যায়, যা আন্দোলন বা বিক্ষোভের দিকে দেশকে নিয়ে যায়। এমনটাই ঘটেছিল লিবিয়া এবং ভেনেজুয়েলার সাথে। কিন্তু এই ওয়েল কার্স নরওয়েকে কেন প্রভাবিত করেনি? বাস্তবে 19 শতকে নরওয়ের অর্থনীতি সমুদ্র বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। অসামান্য বন্দরের অবস্থানের কারণে নরওয়েতে কাঠ, মাছ এবং বিভিন্ন খনিজ পদার্থ সমুদ্রপথের মাধ্যমে ইউরোপে এবং এশিয়ার দেশগুলোতে রপ্তানি হয়। 19 শতকের শুরুর দিকে নরওয়ে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বহর তৈরি করেছিল, যার ফলে নর্দার্ন সি এর প্রায় 30% সমুদ্র বাণিজ্য নরওয়ের নিয়ন্ত্রণে চলে যায়। এছাড়াও নরওয়ের সবচেয়ে বড় কাজ ছিল একটি সংসদীয় ব্যবস্থা গঠন করা, যার মৌলিক উদ্দেশ্য ছিল রাজনৈতিক শক্তি এবং টাকা কোনো এক ব্যক্তি বা দলের হাতে যেন না যায়। নরওয়ে প্রকৃতির দিক থেকেও আরও একটি সুবিধা পেয়েছিল, তা হলো সস্তা হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনের সম্ভাবনা। কিন্তু তখন নরওয়ের 75% হাইড্রো পাওয়ার উৎপাদনকারী কোম্পানি বিদেশি ছিল, যা নরওয়ে সরকারের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায়। সর্বশেষ 1940 সালে নরওয়ে সরকার একটি বিল পাশ করে, যাতে বিদেশি কোম্পানিগুলোকে হাইড্রো পাওয়ার প্রকল্পের মালিকানা থেকে বিরত রাখা। এই সময়ে রেলওয়ে, সড়ক এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের ফলে নরওয়ের স্থানীয় শিল্পগুলোও বড় ধরনের গতি পায়। 1945 সাল থেকে 1970 সালের মধ্যে নরওয়ের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 3.3%। নরওয়েতে পৃথিবীর সবচেয়ে বেশি ট্যাক্স ছিল, কিন্তু ট্যাক্সের বড় অংশ সরকারি শিক্ষা, জনগণের কল্যাণ এবং স্থানীয় শিল্পকে সমর্থন দিতে ব্যয় করা হতো। 1965 সালের দিকে নরওয়েতে বেকারত্বের হার প্রায় শূন্যের সমান হয়ে গিয়েছিল। নরওয়ে এবার ইউরোপের অন্যান্য দেশগুলো সমান হয়ে উঠছিল। সবকিছুই ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। 1959 সালে নেদারল্যান্ডসের উপকূলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ পাওয়া যায় এবং এই সময়ের বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেন যে নর্দার্ন সি এর নিচে তেলের রিজার্ভ থাকতে পারে। 1966 সালের ফিলিপস পেট্রোলিয়াম কোম্পানি নর্দার্ন সিতে তেলের খোঁজ চালায় এবং ড্রিলিং শুরু করে। প্রায় 2 বছর ধরে ড্রিলিং চললেও কোনো ধরনের তেলের রিজার্ভ পাওয়া যায়নি। সবাই হতাশ হয়ে পড়েছিল, কিন্তু ফিলিপস পেট্রোলিয়াম একটি শেষ প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নেয় এবং এবার গভীর ড্রিলিং শুরু করে। অবশেষে 1969 সালে নর্দার্ন সি এর নিচে বিশাল তেলের রিজার্ভ পাওয়া যায়।
পরবর্তী 10 বছরের মধ্যে নরওয়ের তেল উৎপাদন বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি হয়ে যায়। তেল খাত হাজার হাজার চাকরি তৈরি করতে শুরু করে এবং মাছ ধরার শহরগুলি এখন তেলের পাওয়ার হাউসে পরিণত হয়। বিলিয়ন ডলারের প্রবাহ শুরু হয় এবং নরওয়ের ভাগ্য বদলাতে শুরু করে। তবে এই পরিবর্তনটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একইভাবে তেল পাওয়ার পর ঘটেছিল। তাহলে নরওয়ে এমন কি আলাদা কিছু করেছে যা নরওয়েকে একটি প্রথম সারির ধনী রাষ্ট্রে পরিণত করে? নরওয়ে সরকার একটি বিল পাশ করেছিল যাতে প্রাকৃতিক সম্পদের উপর কোনো এক দল বা ব্যক্তির নিয়ন্ত্রণ থাকবে না এবং এর থেকে আসা সমস্ত আয়ের ভোক্তার কল্যাণে ব্যয় করা হবে। নরওয়ে তেল থেকে আসা সমস্ত লাভ অবকাঠামো এবং শিক্ষা খাতে ব্যয় করতে শুরু করে। নরওয়ে কুয়েত বা সৌদি আরবের মতো ট্যাক্স কমাতে পারত, কিন্তু তারা এটি করেনি। বরং তারা ট্যাক্স সংগ্রহ করে তারা সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করতে থাকে। স্থানীয় শিল্পকে বিকশিত করতে নরওয়ে সরকার 1990 সালে একটি পেনশন ফান্ড তৈরি করে, যার উদ্দেশ্য ছিল নরওয়ের তেলের বাইরে অন্যান্য খাতে কোম্পানিগুলোতে বিনিয়োগ করা। তৎকালীন নরওয়ে সরকার কোম্পানিগুলোকে একটা বিশাল সুবিধা তৈরি করে দেয়, যার কারণে নরওয়ের স্থানীয় শিল্পগুলো বিকশিত হতে শুরু করে। ফলে বেকারত্বের হার আরও কমতে লাগলো। তেল খাতের উপর নরওয়ের নির্ভরতা একেবারে কমে গেল। কাঠ, কাগজ, ধাতু ও অন্যান্য খনিজ রপ্তানিতে নরওয়ে বিশ্বে একটি নেতৃত্বস্থানীয় অবস্থানে পৌঁছে যায়। তারপরে বিশ্বের উন্নত দেশের তালিকায় নরওয়ের নাম চলে আসে। নরওয়েতে যে প্রাকৃতিক সম্পদগুলো ছিল সেগুলো আজ অনেক দেশেরই রয়েছে, কিন্তু তারা নরওয়ের মতো সাফল্য পুনরুদ্ধার করতে পারেনি। পার্থক্য হলো বাস্তব গণতন্ত্র, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জনগণের প্রতি সদিচ্ছা। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।